হ্যালো এভরিওয়ান, এই চ্যাপ্টারের একদম শেষ ভিডিওটিতে আমরা এসে পড়েছি। সেটি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ নিয়ে। তো ছত্রাক ঘটিত কি কি ধরনের রোগ হতে পারে? উদ্ভিদ দেহে যেমন রোগ হতে পারে, সেই একটি রোগ হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ। এই রোগটি নিয়ে আমরা আলোচনা করব। এরপরে রয়েছে মানব দেহে একটা রোগ হতে পারে, সেটা হচ্ছে দাঁত রোগ, সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রথমেই আসি আলুর বিলম্বিত ধসা রোগ, যেটাকে আমরা বলি হচ্ছে লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো। এখন এই লেট ব্লাইট ডিজিজে আসলে কি হয়? পাতা আক্রান্ত হয় এবং আলু আক্রান্ত হয়। এবং আলুর বিলম্বিত ধসা রোগ নিয়ে এত বেশি পড়াশোনা করার কারণ কি? কারণ হচ্ছে এটার কারণে আইরিশ ফ্যামিন হয়েছিল। এই আইরিশ ফ্যামিন বলতে আসলে কি বুঝি? আইরিশ ফ্যামিনটা হচ্ছে আয়ারল্যান্ডে একটা দুর্ভিক্ষ হয়েছিল। কোথায়? আয়ারল্যান্ডে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যেমন একটা ইতিহাস, ঠিক একই সাথে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বায়োলজিতে এই জিনিসটা খুব বেশি গুরুত্ব সহকারে পড়া হয় ছত্রাকের ক্ষেত্রে, যাতে করে পরবর্তীতে কখনো এই ধরনের দুর্ভিক্ষ দেখা না দেয়। আয়ারল্যান্ডে যে দুর্ভিক্ষটা হয়েছিল, এটার মেইন কারণ ছিল এই আলুর বিলম্বিত ধসা রোগ। সেখানে আসলে কি হয়েছিল? তাদের যত আলু ছিল সব আলু নষ্ট হয়ে যাচ্ছিল। যেহেতু আয়ারল্যান্ডের প্রধান খাদ্য হিসেবে তারা আলু খেত, সো তাদের আলু যেহেতু নষ্ট হয়ে গেল, সো তাদের মেইন খাবারের অভাব পড়লো। এবং অভাবের কারণে তাদের সেখানে তাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়। এবং বলা হয় যে প্রায় 10 লক্ষ লোক সেই সময় মারা গিয়েছিল সেই দুর্ভিক্ষতে। এবং আয়ারল্যান্ড থেকে প্রায় 20 লক্ষ লোক অন্যান্য দেশে কিন্তু চলে গিয়েছিল এই যখন দুর্ভিক্ষটা হয়েছিল সেই সময়। এবং এটার মেইন কারণ কি ছিল? কারণ হচ্ছে আয়ারল্যান্ডে তারা মাত্র একটা জাতের আলু চাষ করত, ভিন্ন জাতের আলু চাষ করত না। অধিকাংশ এরিয়াতেই তারা একটা নির্দিষ্ট জাত চাষ করত, সেটার নাম ছিল হচ্ছে আইরিশ লাম্পার। এবং দেখা গিয়েছিল যে এই যে ছত্রাকের কারণে এই রোগটা হয়েছিল, সেই ছত্রাকটা আইরিশ লাম্পারটাকে খুব সহজেই আক্রান্ত করে ফেলতে পারছে। এ কারণে মাঠের পর মাঠ তাদের আলু নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, এরপরে দেখি যে আলুর বিলম্বিত ধসা রোগ কিন্তু বেশি প্রকোপ বেশি হচ্ছে শীত প্রধান অঞ্চলে। এবং এটা হয় কার কারণে? ফাইটোফথোরা ইনফেস্টান্সের কারণে। আমি এই লেখাগুলো যদি মুছে দিই। আচ্ছা, ফাইটোফথোরা ইনফেস্টান্স। ফাইটোফথোরা ইনফেস্টান্সই হচ্ছে সেই ছত্রাকটা যার কারণে আলুর বিলম্বিত ধসা রোগটা হচ্ছে। এখন আমাদের জানতে হবে ফাইটোফথোরা ইনফেস্টান্সের কারণে এই যে রোগটা হলো, এটা দেখতে আসলে কিরকম হবে। আলু যদি কাটো, আলুর ভিতরে এরকম দাগ দেখতে পাবে। ভেতর দিকে দেখো, এই দিকটাতে একটা দাগ হয়ে গিয়েছে। এবং এটা হচ্ছে একদম শেষ স্তর। প্রথমে আলুটা আক্রান্ত হয় না, প্রথমে হয় পাতা। পাতার দিকে যদি তাকাও, দেখো পাতার এই জায়গাটা একদম কালো ছোপ হয়ে গিয়েছে, কালো একটা দাগ দেখা গিয়েছে। পুরা পাতাটা একটা সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এটার কি কি লক্ষণ রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাবো যে পাতায় ধূসর দাগ হচ্ছে। প্রথম দিকে পাতায় ধূসর দাগ থাকবে, এটা একদম প্রথম স্টেজ। ছোট ছোট স্পট পড়বে, সেই স্পট গুলো একসাথে হয়ে হয়ে বড় একটা স্পট হয়ে যাবে। মনে ছোট ছিল, পরে আস্তে আস্তে একটু বড় হবে। এবং এই জায়গাটা শেষমেশ পচে যেতে থাকবে। দেখা যাবে একটা ভেজা ভেজা দাগ দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে পাতাটা ভিজে আছে, এরকম ভেজা দাগ। ভেজা দাগ থেকে পরে সেটা পচে যাচ্ছে। পচে যাওয়ার পর কি হবে? আস্তে আস্তে রোগটা পাতা থেকে আলুতে চলে যাবে, মাটির নিচে চলে যাচ্ছে রোগটা। এরপরে আলুর ভেতরে আমরা কালো ছোপ দেখবো। এই যে দেখো, এখানে যেরকম আমরা কালো ছোপ ছোপ এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এরকম একটা ছোপ ছোপ দাগ আমরা আলুর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। এবং আলুর মধ্যে যখন আক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু একটা সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। এই সেকেন্ডারি ইনফেকশনটা আসলে কি জিনিসটা হচ্ছে, যখন এরকম কালো ছোপ দাগ হয়ে গেল, তখন আলুটা খুব সহজে অন্যান্য রোগ দ্বারাও আক্রান্ত হতে পারে। তখন ব্যাকটেরিয়া আক্রমণ করে, এবং ব্যাকটেরিয়া আক্রমণ করার পরে পুরো আলুটাই তখন পচে যেতে থাকে। তো এটাকে বলে ব্যাকটেরিয়াল রট। এবং তখন শেষমেশ আলুটা পচে যায়, এবং আলু পচে গেলে অবশ্যই সেটা আর খাওয়ার উপযুক্ত কিন্তু থাকছে না।
এমনকি যখন কোল্ড স্টোরেজে রাখা হয়, এই কোল্ড স্টোরেজেও কিন্তু আলু পচে যেতে পারে। যদি আগে থেকে রোগটা তার ভেতরে চলে গিয়ে থাকে তাহলে সেই জায়গাতেও এটা পচে যায়। আর আলু যখন পচে যায়, আলু গাছটা যখন পচে যায়, তখন সেটা থেকে অনেক দুর্গন্ধ বের হয়। সেটাকে অনেক সময় বলা হয় হচ্ছে যে পচা ডিমের মতো গন্ধ আসে এই আলুর গাছটা থেকে, সেই মাঠের অংশ থেকে এই ধরনের গন্ধ আসতে থাকে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে ফাইটোফথোরা ইনফেস্টান্স, এটার আসলে গঠনটা কিরকম। দেখো, ফাইটোফথোরার যে গঠনটা, এই ফাইটোফথোরা ইনফেস্টান্সের গঠনে আমরা দেখতে পাচ্ছি একটা শাখা প্রশাখার মতো অংশ। আসলে এই যে জায়গাটার দিকে যদি তাকাও, এটা কিসের মতো দেখা যাচ্ছে? এটা মনে হচ্ছে যে একটা রক্ষী কোষ, তাই না? একদম ঠিক, এটা হচ্ছে পাতা। পাতার নিচের দিকে যে গাছটা আক্রান্ত হয়েছে, সেই গাছের পাতাটাকে নিয়ে যদি তুমি একটা স্লাইড বানিয়ে মাইক্রোস্কোপের নিচে নাও, দেখবে যে পাতার যে স্টোমাটা রয়েছে, স্টোমাটার ভেতর থেকে এরকম লম্বা শাখা বের হয়েছে। এই লম্বা জিনিসটা কি? এটা হচ্ছে তার কনিডিওফোর। এবং কনিডিওফোর এর মাথায় কি থাকে আমরা এর আগেও জেনেছি। কনিডিওফোর এর মাথায় থাকে হচ্ছে কনিডিয়া। এবং এই কনিডিয়া থেকে পরবর্তীতে কি হবে? স্পোর বের হবে এবং তারা অঙ্কুরিত হয়ে নতুন হাইফা তৈরি করবে। এখন এই জিনিসটা আসলে কিভাবে থাকছে আমরা যদি একটু আরেকটা ছবি যদি আঁকি, মনে করো এটা হচ্ছে পাতার কোষগুলো, পাতার ঊর্ধ্ব কর্টেক্স। এই পাতার ঊর্ধ্ব কর্টেক্স যদি এটা হয়, আর এটা যদি হয় তার নিম্ন কর্টেক্স, এই যে হাইফাটা, ফাইটোফথোরার যে অ্যাকচুয়াল দেহটা, সেই দেহটা করে কি এই জায়গা দিয়ে যায়। আমি যদি অন্য একটা রং দিয়ে আঁকি, মনে করো এই রংটা দিয়ে যদি আমি দেখাই, তাহলে দেখতে পাবো যে তার যে হাইফাটা, এই হাইফাটা হচ্ছে এখানে। হাইফাটা ঠিক স্টোমাটার কাছে দিয়ে অবস্থান করছে, পাতার টিস্যুর ভেতরে কিন্তু সে চলে গিয়েছে। এই হাইফা থেকে যখন তার কনিডিয়া তৈরির সময় হবে, তখন সে এরকম লম্বা কনিডিওফোর স্টোমাটা দিয়ে বাইরে বের করে দিবে, তার বডির মানে পাতার বডির ভেতর থেকে সে বাইরে বের করে দিবে। জিনিসটা বাইরে ঝুলে থাকবে, এটা কিন্তু প্রকৃতিতে মুক্ত, বাতাসে ঝুলছে। এটা যখন অনেক জোরে বাতাস আসবে বা পানির সংস্পর্শে আসবে, তখন করবে কি এই কনিডিয়া গুলো আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে সে মাটিতে মিশে যাবে, দূরে দূরে ছড়িয়ে পড়তে থাকবে। এখন দেখো, এই যে কনিডিয়াটা, এই কনিডিয়া থেকে পরবর্তীতে কি হয়? কনিডিয়া যখন একটা পানির সংস্পর্শে আসে, তখন করে কি সে অঙ্কুরিত হয়ে জু স্পোর তৈরি করে। তার যে জু স্পোর গুলো, তাদের মধ্যে থাকে হচ্ছে দুইটি ফ্লাজেলা। অবশ্যই জু স্পোর, তাই তাদের ফ্লাজেলা থাকবে। আর তারা যখন পানি পায় তখন তারা খুব সহজে চলাচল করতে পারে। তো এই যে ফাইটোফথোরাতে এটা আসলে কখন বিস্তার বেশি লাভ করে? যদি বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে এবং তাপমাত্রা যদি কম থাকে। এটা একটা বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তাপমাত্রাটা কম কিন্তু জলীয় বাষ্পটা বেশি, সেই সময় কিন্তু এই রোগের প্রকোপ সবচেয়ে দ্রুত ঘটে, এই রোগ দ্রুত ছড়াতে পারে। তার মানে এইরকম কন্ডিশন কখন দেখা যায় বলতো? যখন আকাশটা মেঘলা থাকে, তাই না? তাপমাত্রাও একটু কম থাকে বা হালকা একটু বৃষ্টি হচ্ছে, এই সময়টাতে কিন্তু এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি বা কুয়াশা হয়ে আছে, সেই সময় কিন্তু তাপমাত্রা কম এবং জলীয় বাষ্পটা বেশি। সেই সময় এই জুস্পোর গুলো তৈরি হয়ে যায় এবং তারা করে কি, তো সেই সময়টায় যদি সেচ দেওয়া হয়, মনে করো কৃষক জানলো না যে তার কোনো একটা গাছের মধ্যে ফাইটোফথোরা ইনফেস্টান্স আক্রমণ করেছে, তার এখানে কনিডিয়া তৈরি হয়ে আছে, সে যদি সেচ দেয়, তখন এই পানির সাথে জুস্পোর গুলো পুরো মাঠে ছড়িয়ে পড়ে এবং তখন দেখা যায় পুরো মাঠে আক্রান্ত হয়ে গিয়েছে। এজন্য বলা হয় যদি কখনো এই রোগটি দেখা যায়, তখন সবার আগে এখানে সেচ দেওয়াটা বন্ধ করতে হবে। এখানে অবশ্যই সেচ দেওয়া যাবে না এবং গাছগুলো তুলে ফেলতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা কম, জলীয় বাষ্প বেশি, এমন সময় জুস্পোর তৈরি হয়ে যায় এবং তারা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। আর এই যে কনিডিয়া, এই কনিডিয়া গুলো কিন্তু জুস্পোর তৈরি করা ছাড়াও বাতাসে বাড়ি খেয়ে আলাদা হয়ে গিয়ে অন্য একটা গাছে পড়তে পারে। অন্য গাছের পাতায় পড়লো, সেই পাতায় যদি পড়ে তখন সেখান থেকে সে অঙ্কুরিত হয়ে হাইফা তৈরি করে কিন্তু এই পাতার স্টোমাটা দিয়ে পাতার টিস্যুর ভেতরে
প্রবেশ করে ফেলতে পারে। তো বুঝতেই পারছো বেশ ছোট একটা জিনিস খুব সহজেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখি রোগ নিয়ন্ত্রণ। আমি যদি লেখাগুলো একটু সরিয়ে দিই। আচ্ছা, এখন দেখি এখানে রোগ নিয়ন্ত্রণের কি কি উপায় আছে। রোগ যদি হয়েই যায় তাহলে আমরা আসলে কি করব? প্রথমে যদি লক্ষণ দেখা দেয় তাহলে বর্জ্য মিশ্রণ ব্যবহার করা যায়, স্প্রে করতে হবে। বর্জ্য মিশ্রণটা কি দিয়ে তৈরি করে? এটা করে হচ্ছে কপার সালফেট, তারপরে হচ্ছে লাইম এবং পানি। এই জিনিসগুলো দিয়ে হচ্ছে বর্জ্য মিশ্রণ তৈরি করে। বর্জ্য মিশ্রণের পর কি করা যায়? এই বর্জ্য মিশ্রণটা শুধু যে পানি দিয়ে ছিটিয়ে করে তাও কিন্তু না, এটা কিন্তু একদম ডাস্ট হিসেবেও ছেটানো যেতে পারে। আচ্ছা, এরপরে আর কি করা যেতে পারে? সেচ ও সারের সীমিত ব্যবহার। আগেই বলেছি সেচ দেওয়া যাবে না, তাহলে কনিডিয়া গুলো দ্রুত ছড়িয়ে যায়, জুস্পোর গুলো দ্রুত সাঁতার কেটে দূরে চলে যাবে। আর সার সীমিত রাখতে হবে। সার কেন সীমিত? যাতে করে নাইট্রোজেন সার যদি বেশি দেওয়া হয় তখন কি হয়, পাতার গ্রোথ বেশি হয়, পাতাগুলো অনেক কচি থাকে, খুব সহজে তখন সেই পাতার মধ্যে আক্রমণ করতে পারে তারা। এরপরে কি আমাদের খেয়াল রাখতে হবে? জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এক ধরনের প্রতিকার। জীবাণুমুক্ত বীজ যদি আমরা নেই তাহলে সেটার মধ্যে ফাইটোফথোরা ইনফেস্টান্স নেই বলেই আমরা ধরতে পারি এবং তখন এই রোগটা কিন্তু আর হবে না। আগাম জাত ব্যবহার, এটাও করা যেতে পারে। আগাম জাতটা কি? যেই সময়টাতে এই ফাইটোফথোরা লক্ষণ দেখা দেয় বা ফাইটোফথোরা বংশ বিস্তার দ্রুত করতে পারে, যে মেঘলা আকাশ থাকলে, টেম্পারেচার কম, জলীয় বাষ্প বেশি, এরকম সময়গুলা আসার আগেই যদি আমরা আলুটাকে চাষ করে ফেলি এবং ফসলটাকে যদি ঘরে তুলে ফেলি তখন কিন্তু এই রোগটা আর হতে পারে না। সো আগাম জাত কিন্তু ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এরপরে আর কি আছে? পরিত্যক্ত আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে। যদি জমির ভেতর থেকে যখন আলু আমরা তুলে আনলাম, যে অংশটা জমিতে রয়ে গেল সেটাকে পুড়িয়ে ফেলবো। তাহলে যদি কোনো কারণে ফাইটোফথোরা ইনফেস্টান্সের বীজ থেকেও যায়, বীজ বলতে যদি স্পোর থেকেও যায়, কনিডিয়া যদি থেকেও যায়, তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আর ছড়াতে পারবে না। আরো কিছু বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে যে এই রোগটা আরো একটা কারণে হয়। যদি আমরা প্রতি বছর কন্টিনিউয়াসলি আলু চাষ করি, সো প্রতি বছর বারবার আলু চাষ করা যাবে না, আর ভিন্ন ভিন্ন ধরনের জাত চাষ করতে হবে, একই জাত বারবার চাষ করা যাবে না। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু সহজে ফাইটোফথোরা ইনফেস্টান্স থেকে বেঁচে থাকা যায়, অর্থনৈতিক ক্ষতি থেকে বেঁচে থাকা যায়। এরপরে রয়েছে দাঁত রোগ বা রিং ওর্ম। এটা একটা ছত্রাক দ্বারা তৈরি রোগ। দাঁত রোগটা হয় মানব দেহে। এখন এটা কি কোথায় হয়? এটা হয় চামড়ার মধ্যে, এটা একটা চর্মরোগ এবং অবশ্যই এটা ছোঁয়াচে, খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে। আর রয়েছে উষ্ণ পরিবেশে ছড়ায়, যেই পরিবেশটা উষ্ণ, একটু গরম গরম এবং অনেক আর্দ্র, অনেক বেশি আর্দ্র যেই পরিবেশটা, সেই পরিবেশে কিন্তু এই জিনিসটা খুব দ্রুত ছড়িয়ে যাবে এবং ঘামে ভেজা শরীর, অপরিচ্ছন্ন শরীর অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না এবং ঘামে ভিজে থাকছে, বারবার ঘামে ভিজছে, কাপড়টা বদলানো হচ্ছে না, এরকম অবস্থা যদি হয় সেক্ষেত্রে কিন্তু দাঁত রোগ খুব সহজে হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো দাঁত রোগটা আসলে দেখতে কেমন। দাঁত রোগটা দেখো এরকম একটা লাল একটা অংশ, একটা গোলাকার অংশ তৈরি করছে, তাই না? এবং এটা দেহের বিভিন্ন জায়গায় হতে পারে, ঘাড়ে হতে পারে, পায়ে হতে পারে, দেহের কনুইয়ের ভাঁজের মধ্যে হতে পারে, মাথায়ও হতে পারে, মুখের মধ্যে হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা হতে পারে। আচ্ছা, এখন দেখি এটা লক্ষণ কি। প্রথম লক্ষণ হচ্ছে এখানে প্রথমে একটা লাল গোটা দেখা যাবে এবং এটা চুলকানি হবে। দেখো এরকম লাল একটা অংশ প্রথমে তৈরি হবে এবং এটা প্রচুর চুলকাতে থাকবে এবং আস্তে আস্তে এটা বাড়বে। কিভাবে বাড়বে? এইভাবে বৃত্তাকারে বাড়বে, আস্তে আস্তে সে বড় এরিয়া দখল করতে থাকবে। আর যত সে বাইরের দিকে বাড়বে এই ভেতরের দিকের অংশটা, চামড়াটা স্বাভাবিক হয়ে আসতে থাকবে আর এই দিকের চামড়াটুকু শুধু লাল হতে থাকবে। সো এটা হচ্ছে তার সিস্টেম। এবং এই যে রোগটা যখন হয় এই জায়গাটায় কিন্তু অনেক সময় চামড়াটা দেখা যায় যে আইসের মতো মনে হয়, বাদামি কালার হয়ে যায় এবং আইসের মতো দেখা যায় এবং স্থানটা বৃত্তাকারে বাড়তে থাকে, সেটা তো আগেই বলে ফেলেছি। এবং এখান থেকে কিন্তু
এক সময় রস বের হয় এবং প্রচুর জ্বালা পোড়া এরকম একটা অনুভূতি আমরা পাবো যদি কখনো দাঁত রোগ হয় এবং দাঁত রোগটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে। এখন যদি এটা মাথায় হয় তাহলে কি হয়, মাথায় হলে সেখান থেকে চুল উঠে যাবে। যদি নখে হয় তাহলে নখ ভেঙে যাবে, নখ নষ্ট হয়ে যাবে, তারপরে নখের রং বদল হয়ে যাবে, নখের রংটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো ছত্রাক যদি আক্রমণ করে নখে তাহলে নখের রং চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন দেখি যে এই রোগের জন্য দায়ী কে, রোগটা কেন হয়, কার জন্য হয়। রোগটা হয় হচ্ছে ট্রাইকোফাইটন রুব্রাম নামক একটা ছত্রাকের দ্বারা হতে পারে, আবার ট্রাইকোফাইটন ভেরুকোসাম নামক একটা ছত্রাকের দ্বারাও হতে পারে, আবার মাইক্রোস্পোরাম ক্যানিস নামক একটা ছত্রাক দিয়েও কিন্তু হতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি বিভিন্ন ধরনের ছত্রাক দিয়ে রোগটা হতে পারে এবং এই রোগটাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় হচ্ছে টিনিয়া। আচ্ছা, আর এই যে ট্রাইকোফাইটন দিয়েই সাধারণত এই রোগটা যেহেতু হয়, এই ছত্রাকটা দিয়েই যেহেতু হয়, তাই এই রোগটাকে অনেক সময় ট্রাইকোফাইটোসিস বলা হয়। ট্রাইকোফাইটোসিস এই জিনিসটা কিন্তু অনেক সময় বলা হয়। সো যদি ট্রাইকোফাইটোসিস বলা হয় তাহলে আমরা বুঝবো এখানে দাঁত রোগের কথা কিন্তু বলা হচ্ছে। এবং দাঁত রোগ থেকে আসলে বেঁচে থাকার উপায় কি, ব্যাপারটা বেশ সহজ। আমি যদি আগের পয়েন্টগুলো খেয়াল করি তাহলেই বুঝতে পারছি যে আমার পরিষ্কার থাকতে হবে, তাই না? সো যদি আমি এখন দেখি, সুস্থ থাকার উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং কোনো প্রাণী যদি আক্রান্ত হয় তাহলে সেই প্রাণী থেকে সাবধান থাকা, আর হতে পারে হচ্ছে কাপড় পরিষ্কার রাখা। তাহলে কাপড় পরিষ্কার রাখতে হবে, আক্রান্ত প্রাণী থেকে দূরে থাকতে হবে। যদি পোষা বিড়ালের হয়ে থাকে তাহলেও কিন্তু পোষা বিড়ালের মাধ্যমে এটা ছড়াতে পারে। তারপরে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, ঘামে ভেজা কাপড় খুলে রেখে দিলে আবার সেটা পরলে তখন কিন্তু সেখান থেকেও এই রোগটা হতে পারে। আর চিকিৎসা কি, অবশ্যই যেহেতু এটা একটা ফাঙ্গাস দ্বারা তৈরি হচ্ছে, সো অ্যান্টি ফাঙ্গাল ক্রিম এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, ক্রিমটা লাগালে কি হয়, এটা মলম যেহেতু, সেই মলমটা লাগলে সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর যদি মলম জাতীয় ক্রিম দিয়ে যদি কাজ না হয় তাহলে মুখে ওষুধ খাওয়া হয়। মুখ দ্বারা ওষুধ খেলে আস্তে আস্তে বডিতে এই চুলকানি কমে যায় এবং দাঁতের যে দাগটা, সেই দাগটা আস্তে আস্তে চলে যায়, ছত্রাকগুলো মারা যেতে থাকে। আরো একটা জিনিস রয়েছে, দাঁত মর্দন গাছের পাতার রস ব্যবহার। দাঁত মর্দন নামে একটা গাছ রয়েছে যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যাসিয়া অ্যালাটা, এবং এই জিনিসটা আমি কেন লিখছি কারণ হচ্ছে এটা অনেক বেশি এমসিকিউতে এসে থাকে, যে এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দাঁত মর্দন গাছের সায়েন্টিফিক নেম আসে এবং ক্যাসিয়া অ্যালাটা যেটা, এই গাছের পাতার রস যদি ব্যবহার করা হয় বা যদি মন্ড ওই দাঁতের জায়গাটা লাগানো হয় তাহলে দাঁত ভালো হয়ে যায়, এবং ভালো হয়ে যায় বলি এটাকে আমরা দাঁত মর্দন গাছ বলি, এই জন্য এটার নামটা আসলে দেওয়া হয়েছে। তবে এখানে আরো একটা জিনিস রয়েছে, যদি এমন কোনো কিছু ঘটে যে এখানে কোনো কারণে ব্যাকটেরিয়া আক্রমণ করে ফেলেছে, তখন কিন্তু সেই ইনফেকশনটা আরো ভয়াবহ হয়ে যেতে পারে এবং সেই জায়গায় পুঁজ তৈরি হতে পারে, এবং পুঁজ তৈরি হলে কি হয়, সেখান থেকে কিন্তু রস বের হয় অনেক বেশি এবং জ্বর আসতে পারে। এই সময় কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে, তখন কিন্তু আর অ্যান্টি ফাঙ্গাল ক্রিমে শুধু কাজ হবে না। তার মানে হচ্ছে দাঁত রোগ যদি হয় অবশ্যই আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম ব্যবহার করতে হবে, প্রয়োজন হলে কোনো একটা ওষুধ মুখে খেতে হবে। আবার দাঁতমর্দন গাছ যদি আমরা পেয়ে থাকি তাহলে সেই গাছের পাতার রস দিয়ে আমরা ইজিলি ঘরেই জিনিসটাকে চিকিৎসাটা করে ফেলতে পারি। আর যদি সেখানে আমরা দেখি পুঁজ হয়ে যাচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে, এখানে অন্য ধরনের ইনফেকশন হয়ে গিয়েছে, তখন কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। তাছাড়া যদি রোগটা আমরা যদি সুস্থ থাকতে চাই, রোগটা থেকে বেঁচে থাকতে চাই, তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রাণী যে সকল প্রাণীর দেহের মধ্যে আমরা দেখি যে তাদের চামড়া দেখা যাচ্ছে ন্যাড়া হয়ে গিয়েছে, চুলটা পড়ে গিয়েছে, সে সকল প্রাণীর থেকে একটু দূরে থাকতে হবে। সে সকল প্রাণীর কিন্তু দাঁত রোগের
এই ছত্রাকটা তার বডিতে থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। আর চুল কাটার পরে মাথাটা সবসময় পরিষ্কার করে ফেলতে হবে, শুকনা করে ফেলতে হবে, এটা ওভাবে ভেজা অবস্থায় রাখা যাবে না, কারণ যেই জিনিস দিয়ে কাটা হচ্ছে সেখান থেকেও কিন্তু ছত্রাকটা এসে পড়তে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর আলোচনা, যেখানে আমরা ছত্রাক ঘটিত বিভিন্ন রোগ সম্পর্কে জেনেছি। একটা জেনেছি হচ্ছে উদ্ভিদের রোগ সম্পর্কে, আরেকটা জেনেছি হচ্ছে মানব দেহের রোগ সম্পর্কে। তো এই দুটি রোগ সম্পর্কে আমরা জানলাম, এই দুটি থেকে প্রচুর পরিমাণে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন কিন্তু এসে থাকে। তো আসলে আমাদের লক্ষণগুলো থেকে আসে এবং কিভাবে চিকিৎসা করা হয় বা প্রতিরোধ করা যায় সেই জিনিসগুলো আসে। তো আশা করি তোমরা ইজিলি জিনিসটাকে লিখতে পারবে, বা বুঝে বুঝে যদি পড়ো তাহলে খুব কষ্ট করে জিনিসটাকে মুখস্থ করারও আর প্রয়োজন নেই। তো এই ছিল অধ্যায় 5 নিয়ে পুরো আলোচনা। এই ভিডিওর মাধ্যমে অধ্যায় 5 শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী অধ্যায়গুলো আশা করি তোমরা দেখবে এবং কোনো যদি প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।